ছোটবেলা থেকে শুনে আসছি, মানুষকে ভালোবাসলে নাকি ভালোবাসা ফেরত পাওয়া যায়। মানে আমি যদি কাউকে ভালোবেসে কাছে টেনে নিই, তাহলে সেও আমাকে ভালোবেসে কাছে টেনে নেবে। কিন্তু অনেক ক্ষেত্রে এই কথাটা ভুল প্রমাণিত হয়েছে। আমার বান্ধবী রিতা, সে যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায়, সবাইকে কিন্তু ভালোবেসে কাছে টেনেই নিয়েছিল। ১ম তাদের ব্যবহারও তার ভালো লেগেছিল। কারণ প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়িতে যখন যায়, একটা পবিত্র মন নিয়েই যায়। একটা নতুন সংসার, নতুন সম্পর্ক সবগুলোকে সে মানিয়ে নেওয়ার জন্যই যায়। শ্বশুরবাড়ির লোকজনেরাও বাড়িতে একটা নতুন মেয়ে আসছে সেই ভেবে তাকে ১ম ভালোবাসা দেয়। এখানে মিথ্যের কোনো জায়গাই নেই। কিন্তু যখন মেয়েটা সেখানে থাকতে শুরু করে দেয়, ৬ মাস, ১ বছর কেটে যায়, তখন কিন্তু সেই বাড়ির লোকেদের কাছে আর এই মেয়েটা নতুন থাকে না। তখন তারা একটা করে তার উপরে অধিকার ফলাতে থাকে। রিতার ক্ষেত্রেও তাই হয়েছিল। ৬-৭ মাস কেটে যাওয়ার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন নাকি তার উপরে বিভিন্ন রকমের দাবি রাখতে শুরু করে। কাজের বোঝা চাপাতে থাকে একের পর এক। সে বাড়ির মানুষ, তাকে অবশ্যই কাজকর্ম করতে হবে। সেটা আমিও তাকে বলেছি যে, "তুই যখন ওই বাড়িতে গেছিস তখন তুই ওই বাড়ির সদস্য হয়ে গেছিস। তখন বাড়ির কাজকর্ম সবকিছু নিজের বলে করতে হবে।" ও বলল, "সেটা তো আমি জানি রে। আমার বাড়িতেও বৌদি এসেছিল। কিন্তু আমার বৌদির ঘাড়ের উপর সমস্ত কাজ চাপিয়ে দিইনি। সেও কিছু কাজ করত। আমি, মা সবাই মিলে কিছু কাজ করতাম। কোনোদিনও বৌদির একার ঘাড়ের উপর ছেড়ে দিইনি। বৌদি রান্না করত একবেলা, মা একবেলা করত। থালা বাসন মাজা, ঘর মোছা সবকিছু আমরা ভাগাভাগি করেই নিয়েছিলাম। সেজন্য আমি ভেবেছিলাম আমার শ্বশুরবাড়িতে গিয়েও হয়তো সেরকমটাই পাবো। কিন্তু না, একটু পুরনো হতেই বাড়ির সমস্ত কাজের দায়িত্ব যেন আমার একার ঘাড়ে এসে পড়ল। অথচ বাড়িতে আমরা ৩ জন মেয়ে। আমি, আমার শাশুড়ি, আমার ননদ। আমার ননদের বয়স ২৫ বছর। দেখাশোনা চলছে। সেই মেয়েটা যদি চান করে জামা প্যান্টটাও আমার জন্য ফেলে রাখে, তখন সেটা কেমন লাগে? রিতার মুখ থেকে যখন এই কথাটা শুনলাম, সত্যি আমি খুব অবাক হয়েছিলাম। রিতা আরো বলল, "আসলে কি বলতো, আমি আসার আগে পর্যন্ত ওই মেয়েটার জামা প্যান্ট তার বাবাই ধুয়ে দিত। তার মা নয়, কিংবা সেও নয়। আমি খুব আশ্চর্য হয়েছিলাম যখন নতুন ওই বাড়িতে ঢুকি। দেখলাম আমার শ্বশুর তার মেয়ের জামা প্যান্ট ধুয়ে দিচ্ছে। আমি প্রচন্ড অবাক হয়েছিলাম। কিন্তু আমি কিছু বলতে পারিনি। তারপর দেখলাম আস্তে আমার ননদ সেটা আমার উপর চাপিয়ে দিচ্ছে। একদিন ঘরে টিভি দেখছি, আমাকে বলল, "বৌদি আমি চান করে এসছি না, ওই একটা ভালো সিরিয়াল এই সময় শুরু হয়ে গেছে। জামা প্যান্টটা ধুতে আমি মানে সময় পাইনি বৌদি, একটুখানি ধুয়ে দাও না।" আমি ভেবেছিলাম যে সত্যি হয়তো ও সিরিয়ালটার প্রতি ওর নেশা আছে। ঠিক আছে, আমি ধুয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ১ম কয়েকবার আমি দিয়েছি। তারপরে দেখলাম এটা রেগুলার হতে থাকছে। তা সত্ত্বেও আমি সেটা করে যাচ্ছিলাম। নিজের জামাকাপড় ধোবো, তার সঙ্গে না হয় ওটা ধুয়ে দেব। এই ধরনের কাজকর্ম রেগুলার চলতে থাকে। আমি ভোরবেলা উঠে সকলের জন্য টিফিন বানাবো। আমি অফিসে রান্না করবো। রান্না করার পর আমিই ঘর মুছবো। সবার জামাকাপড় আমিই ধোবো। এটা কেমন করে চলতে পারে? আমি সবকিছু মুখ বন্ধ করে করছিলাম, জানিস তো? কারণ কি বলতো? এইভাবে করলে যদি সকলের মনটা পাই, সবাই যাতে আমার ভালোবাসে। আমি তো সব কাজ ভালোবেসেই করি। কোনোদিনও মুখে কিছু বলিনি আমি যে, "এটা আমি করতে পারবো না, ওটা তুমি করো।" কখনো বলিনি। তাহলে আমি তো তাদের ভালোবেসেই করছি। আমি জানি আমি করলে তারা আমাকে ভালোবাসবে। কিন্তু আমি বোধহয় বোকা। নইলে এরকমভাবে যা খুশি তাই আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। সেটা একমাত্র কোনো বোকাকে দিয়েই করানো যায়। আমি সেটা বুঝলাম, বুঝলি তো? এখনো পর্যন্ত আমি কারোর মুখের উপর কিছু বলিনি এই কাজকর্ম করানোর জন্য। হ্যাঁ, তবে উল্টোপাল্টা কিছু বললে আমি তার প্রতিবাদ করেছি এবং সেই প্রতিবাদটা করার প্রয়োজন বলে আমি মনে করেছি। তবে সেটা অন্য কোনো ব্যাপারে। কাজের জন্য কিন্তু কখনো কাউকে আমি এখনো কোনো কিছু বলিনি যে, "আমি এত কাজ করতে পারবো না, আমার কষ্ট হচ্ছে।" না, মুখের উপর কক্ষনো বলিনি। কষ্ট আমার হয় সেটা ওরা দেখে বুঝতে পারে। কিন্তু তবুও ওদের মনের মধ্যে কিছু হয় না। আমার দেওর আগেই বিয়ে করেছিল। আমার জাও নাকি এই জ্বালায় জ্বলেছিল। সেইজন্য আমার দেওর জাকে নিয়ে আলাদা থাকে। আমার বিয়েটা পরে হয়েছে। কারণ আমার দেওর প্রেম করেই বিয়ে করেছিল।
আমি যখন বিয়ে হয়ে আসি, আমার জায়ের নামে আমার ননদ, আমার শাশুড়ি আমাকে অনেক ভুল বুঝিয়েছে। আমি ভাবতাম হয়তো এরা সত্যি, আমার জাই ভুল। কিন্তু আস্তে, আস্তে আমি থাকতে, থাকতে বুঝলাম আমার জাই বোধহয় ঠিক ছিল। আমার ননদ আমার কাছে এসে বলত, "জানো তো বৌদি, ছোট বৌদি না ভীষণ কৃপণ। ছোটদা এত ভালো চাকরি করে, অথচ আমি যদি কিছু চাই না, আমাকে দিতে চাইতো না। অনেক কিছু বলে আরকি কথাটা ঘুরিয়ে দিত। আমাকে কিছু দিত না। তুমি ৳৫০০ দাও না গো বৌদি, আমি একটা চুড়িদারের পিস কিনবো।" আমার ননদের কথায় ভুলে গিয়ে আমি ৳৫০০ দিয়েছি। বহুবার দিয়েছি। ৫০০, ১০০০। আমার স্বামী আসলে হাত খরচ হিসেবে আমাকে দেয় মাসে, মাসে কিছু করে। আমার শ্বশুরও কিন্তু চাকরি করে। আমার ননদ কিন্তু আমার শ্বশুরের পকেট থেকে নিয়ে নেয়, ইচ্ছে মতো। তবুও কেন জানি না বৌদিদের কাছে এসে এরকমভাবে টাকা চায়। বহুবার তাকে ভালোবেসে টাকা দিয়েছি। যখন আমি আমার জন্য ব্লাউজ কিনতে যাই, আমার জন্য জুতো কিনতে যাই, আমার জন্য শাড়ি কিনতে যাই, তখন আমি আমার শাশুড়ি মায়ের জন্যও কিনে এনেছি। এমনকি এটা একবার আধবার নয়। যতবার আমি কিনেছি ততবার আমার শাশুড়ির জন্য এনেছি। এগুলো ভালো না বাসলে করা যায় না। জানিস তো? এই ভালোবাসা সত্ত্বেও ওরা কোনোদিনও আমাকে ভালোবাসতে পারেনি। আমি ওর মুখ থেকে সবকিছু শোনার পর ভাবলাম, সত্যি তো। ও তো ওর দিক থেকে কোনো কিছু কমতি করেনি। শ্বশুর চাকরি করা সত্ত্বেও শাশুড়ির জন্য সে তার নিজের স্বামীর টাকা খরচ করে জামা-কাপড় কিনে এনেছে। যতবার নিজের জন্য এনেছে। এরকমটা তো হওয়ার কথা নয়। আমি আমার জন্য পোশাক-আশাক তো কিনবই। হ্যাঁ, একবার আধবার ঠিক আছে শাশুড়ি মায়ের জন্য আনলাম। কিন্তু প্রতিবারে তো নিয়ে আসার কথা নয়। নিয়েও আসে না কেউ। কিন্তু তবু তো সে এনেছে। অথচ শ্বশুরমশাই চাকরি করে। যদি শ্বশুরমশাইয়ের টাকা পয়সা না থাকতো তাহলে তো ঠিকই ছিল। যতবার তার জন্য কিনবে শাশুড়ি মায়ের জন্যও তো দরকার আনার। কিন্তু শ্বশুরমশাই চাকরি করে। তা সত্ত্বেও সে ভালোবেসে শাশুড়ির জন্য এনেছে। প্রয়োজন না থাকা সত্ত্বেও। ননদ যখন খুশি টাকা চেয়েছে সেটাও ভালোবেসে দিয়েছে। অথচ সে তার বাবার পকেট থেকে ভালো রকমের নিয়ে নেয়। তা সত্ত্বেও তারা রিতাকে কি ফিরিয়ে দিয়েছে? দিনের পর দিন তার ঘাড়ের উপর কাজ চাপিয়ে দিয়েছে। তার জীবনে রিল্যাক্সেশন বলতে কিচ্ছু নেই। তখনই আমি বুঝলাম, ভালোবাসা দিলেই যে ভালোবাসা পাওয়া যায়, এটা সবসময় সত্যি হয় না। রিতা আমাকে বলল, "জানিস তো, আমার জায়ের সঙ্গে যখন দেখা হয়, আমার জা বলে, 'দিদি, তুমি তো সবে নতুন এসেছো। কত ভালোবেসে সবকিছু করছো ওদের জন্য। আস্তে, আস্তে বুঝতে পারবে যে তোমার এই ভালোবাসাটা অপাত্রে দান ছিল।'" আমার বান্ধবী রিতা এই কথাটা আমাকে যখন বলল, আমি বললাম, "সেটা কিন্তু ঠিকই বলেছে। আসলে একতরফা ভালোবাসা তো হয় না। তুই তাদের জন্য ভালোবেসে সব করছিস। তোর কাছ থেকে তারা ভালোবেসে অনেক কিছুই আদায় করে নিচ্ছে। কিন্তু বিনিময়ে তোকে ওরা ভালোবাসা দিচ্ছে না। তবু আমি বলব, লেগে থাক। যদি কখনো ওদের চোখের উপর থেকে পর্দাটা সরে যায়, দেখবি চতুর্গুণ ভালোবাসা ফিরে পাবি। এটা আমার মনে হয়। আমার কোনো অভিজ্ঞতা তো নেই। মা কাকিমাদের মুখ থেকে শুনে এসেছি সারা জীবন যে তারাই সংসারে শুধু কষ্ট করে গেছে, অথচ আমাদের ঠাম্মা পিসিরা কখনো আমার মা কাকিমার কষ্ট বোঝেনি। যখন আমার ঠাম্মা বিছানায় পড়লো, মা কাকিমা সবাই মিলে তাকে সেবা যত্ন করলো, তখন আমার পিসিরা বুঝতে পেরেছিল যে না, তাদের বৌদিরা সত্যি ভালো মানুষ। তবে মা কাকিমাদের বয়স তখন অনেকটা পেরিয়ে গেছে। এত বছর ধরে পড়ে থেকেছিল বলে পিসিমাদের চোখের উপর থেকে পর্দাটা সরে গেছিল। আর ঠাম্মার তো আর চোখের উপর থেকে পর্দা সরে কোনো লাভ নেই, তখন তিনি বিছানা সজ্জা। ভালোবাসা দেওয়ার মতো আর ক্ষমতা তার নেই। তবে তোকে যেন এতদিন পর্যন্ত অপেক্ষা করতে না হয়। ওরা যেন তাড়াতাড়ি বোঝে তুই ওদের কতটা ভালোবাসিস। কলমে ও কণ্ঠে, সোমা।